কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে এই সুন্দর সুন্দর পাখিদের সাথে এই সুন্দর সুন্দর গাছ, ফুল, ফল, তাদের জগতে এসে একটা দিন কাটিয়ে যান। নিজেকে নতুন করে খুঁজে পাবেন। কলকাতার ধুলো ধোঁয়া আর দ্রুত গতির জীবন থেকে বেরিয়ে শান্ত পরিবেশ, সবুজ ক্ষেত আর নির্মল বাতাস। পিচ ঢালা পথ শেষ হয়ে শুরু হচ্ছে মেঠো পথ। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে এমনই একটা গ্রাম্য পরিবেশে নিয়ে যাব আজ আপনাদেরকে, যেখানে চারিদিকে সবুজ ধান ক্ষেত যেন দিগন্তের চাদর বিছিয়ে রাখা হয়েছে। মাটির সোঁদা গন্ধ আর পাখির কলকাতানে মন ভরে ওঠে। নদীর বুকে খেলা করে চলা নৌকাদের ছায়া, তার সঙ্গে ইতিহাসের গল্প শোনার আকর্ষণেই এই যাত্রা। আর এই সবের মধ্যে শান্ত স্নিগ্ধ প্রকৃতির মাঝে ডুবে যাওয়া এবং আরাম করে অলস দুপুর কাটানো। তাহলে কি ভাবছেন বলুন তো, আর দেরিই বা কিসের? চলুন বেরিয়ে পড়া যাক। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটু অন্যরকমভাবে বেরিয়েছি। আমি একাই চলেছি, আজকে চলেছি আমি বাইকে করে। কলকাতার থেকে 60 কিলোমিটারের পথ, সেই কারণে বাইক নিয়েই বেরিয়ে পড়লাম। আর যেহেতু একা যাচ্ছি তাই বাইকে ঠিক আছে। তাহলে চলুন যাই, উইকেন্ডে একদিন রিল্যাক্স করে আসি। এগিয়ে চলেছি NH-16 বা কলকাতা চেন্নাই হাইওয়ে ধরে আজকের গন্তব্য বাগনানের আরণ্যক ইকো রিসর্টের দিকে। সড়ক পথে কলকাতার থেকে দূরত্ব 55 থেকে ওই 60 কিলোমিটারের মতো, সময় লাগে ওই 1.5 ঘন্টার মতো। কলকাতার বিভিন্ন জায়গা থেকে বাগনানের জন্য বাস পাওয়া যায়। এছাড়াও কোলাঘাটগামী যে কোনো বাসে বাগনান লাইব্রেরি মোড় নেমে 120 থেকে 150 টাকার বিনিময়ে টোটো রিজার্ভ করে 6 কিলোমিটার দূরে রিসর্টে সহজেই পৌঁছানো যায়। পৌঁছে গেছি লাইব্রেরি মোড়ে। এইখান থেকেই রাস্তা NH-16 ছেড়ে এই গাদিয়ালার দিকে রাস্তা বেরিয়ে গেল, শ্যামপুরের দিকে রাস্তা বেরিয়ে গেল। এখান থেকে গাদিয়ালার ডিস্টেন্স 34 কিলোমিটার আর শ্যামপুরের ডিস্টেন্স 25 কিলোমিটার। বাগনান রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে 80 থেকে 100 টাকার বিনিময়ে টোটো রিজার্ভ করে সহজেই পৌঁছানো যায়। পৌঁছে গেছি আরণ্যক ইকো রিসর্টে। এদের চেক ইন টাইম সকাল 11টা এবং চেক আউট টাইম সকাল 10টা, কিন্তু এখন ঘড়ি জানাচ্ছে সময় সকাল 9:58। অ্যাকচুয়ালি রুম খালি থাকায় রুম দিয়ে দিল। আমিও একটু তাড়াতাড়ি করছি, কারণ এখান থেকে বেরিয়ে গাদিয়াড়া আর গড়চুমুক ঘুরতে যাব। তাই এখন রুমটা দেখিয়ে নিই, তারপর ফিরে এসে পুরো ক্যাম্পাসটা ভালোভাবে ঘুরে দেখব। কোনো ট্যুরিস্ট যদি আসে এখানে গ্রাউন্ড ফ্লোর সিস্টেমে আপনি যদি নেন, তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে আপনার 1500 টাকা, উইথ GST 1600 টাকা পড়বে। আর যদি ফার্স্ট ফ্লোর নেয় উইথ GST 1700 টাকা ভাড়া পড়বে ডে আউটিং সিস্টেমে। আর নাইট স্টেতে হলে গ্রাউন্ড ফ্লোরে 1900 টাকা উইথ GST, আর ফার্স্ট ফ্লোর হলে 2100 টাকা উইথ GST। বেশ সুন্দর এই থাকার জায়গাটা, আর রুমটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। ফ্লোরটাও যথেষ্ট পরিষ্কার। ওয়েলকাম ড্রিঙ্কস হয়ে চলে এসেছে। একটা কিং সাইজের বেড আছে, এসি, আর এই সাইডটা পেন্ট করা সুন্দর। এখানে একটা সেন্টার টেবিল আছে, জলের গ্লাস আছে, ইলেকট্রিক কেটল আছে, টয়লেট, একটা ইনস্ট্যান্ট গিজার আছে, ওভারহেড শাওয়ার, মিক্সচার, WC। একটু সাইজে ছোট, কিন্তু একদম ছোট না।
বেরিয়ে পড়েছি গাদিয়াড়ার পথে। রিসর্ট থেকে দূরত্ব মাত্র 32 কিলোমিটার, সময় লাগবে 40 থেকে 45 মিনিটের মতো। ফেরার পথে গড়চুমুক ঘুরে রিসর্টে ফিরব। পৌঁছে গেলাম গাদিয়াড়া। রূপনারায়ণ নদী এখানে এসে হুগলি নদীর সঙ্গে মিলিত হয়ে ত্রিবেণী সঙ্গমের সৃষ্টি করেছে, আর এটাই এখানের প্রধান আকর্ষণ। নদীর ধারের প্রাকৃতিক দৃশ্য বিশেষ করে সূর্যাস্তের সময় খুব সুন্দর লাগে। এখান থেকেই একসাথে পশ্চিমবঙ্গের 3 রাজ্য হাওড়া, মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাকে দেখা যায়। এখানে থাকার জন্য অনেক হোটেল থাকলেও ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আরামদায়ক থাকার ব্যবস্থা ভোলার মতো নয়। গাদিয়াড়া ঘুরে এখন আমি হাওড়া জেলারই আর এক চমৎকার ট্যুরিস্ট স্পট গড়চুমুকে। এখানের সবচেয়ে আকর্ষণীয় জায়গা দামোদর এবং হুগলি নদীর মিলনস্থল। এছাড়াও দামোদর নদীর উপর বিশাল 58 গেট যুক্ত ব্যারেজ, নদীর বুকে ভেসে বেড়ানো নৌকা, ট্রলার এবং মাঝে মধ্যে জাহাজও। তাছাড়াও এখানে একটি ডিয়ার পার্ক এবং মিনি চিড়িয়াখানা আছে। এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে চন্দন, জারুল, শিশু, বাবলা, ঝাউ এবং ইউক্যালিপটাস প্রভৃতি বড় বড় গাছ। এখানে একেবারে সঙ্গমেই থাকার জন্য আছে WBFDC ট্যুরিজম সেন্টার। গাদিয়াড়া গড়চুমুক ঘুরে রিসর্টে ফিরে এসেছি। লাঞ্চ করে নিই, লাঞ্চ করে ক্যাম্পাসটাকে ভালোভাবে ঘুরে দেখাবো। এটা ভেজ থালি, দাম 240 টাকা। সাধারণ মানের ভাত, ডাল, আলু ভাজা আর একটা সবজি, সাথে চাটনি, পাঁপড় আর মিষ্টি একটা। এর সাথে মাছ যুক্ত হলে দাম হবে 340 টাকা। চিকেন হলে 450 টাকা আর মাটনের ক্ষেত্রে 600 টাকা, যা মধ্যবিত্তের একেবারেই নাগালের মধ্যে না আমার এটা মনে হয়। আর রান্নার কোয়ালিটি একেবারে ঘরোয়া। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম অ্যাপ্রুভড হোমস্টে আরণ্যক, পার্কিংয়ের জায়গা, 5-6টা গাড়ি পার্কিং করা যাবে। একদম পিওর গ্রাম্য পরিবেশ। যারা একটু শান্ত পরিবেশ, গ্রামের পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এই জায়গা একদম পারফেক্ট। রিসর্টের বাউন্ডারির বাইরে চাষের জমি। ক্যাম্পাসের ভেতরে এরকম সুন্দর রাস্তা করা আছে এদিক থেকে ওদিকে যাওয়ার জন্য। যদিও এখন রাস্তা বর্ষার জন্য এরকম হয়ে আছে। এখানে এদের নিজস্ব একটা নার্সারি আছে। সব থেকে ভালো যেটা লাগলো, বেশ কয়েকটা অর্কিড আছে, দারুণ সুন্দর। এছাড়া পাতাবাহারি বিভিন্ন রকমের গাছ তো এখানে করেইছে এরা। ফুলের বাগান, ফুলের গাছ, পদ্মটা ফুটতো দারুণ লাগতো। সাথে বাচ্চারা আসলে দোলনা আছে, স্লিপ আছে, তারাও আনন্দ করতে পারবে। ব্যাডমিন্টন কোর্ট, ক্যাম্পাসের মধ্যে পুকুর আছে। সিঙ্গাপুরি কলা, জামরুল গাছ, ওদিকে আছে সবেদা গাছ, এদিকে পাখি আছে। পুরো ক্যাম্পাসটা সিসিটিভি আছে। এই বিল্ডিংটা টোটাল 10টা রুম আছে। ফার্স্ট ফ্লোর থেকে প্রকৃতি আরেকটু সুন্দর। টোটাল 6টা রুম আছে ওপরে। এবার একটু ছাদে যাই। ছাদে মশলা মুড়ি দিয়ে গেল। এখান থেকে প্রকৃতিকে এবং সন্ধ্যা নামার দৃশ্য দেখতে দেখতে মুড়ি খাবো। রুম রেন্টের সঙ্গে বিকালের চা আর মশলা মুড়ি এবং ব্রেকফাস্ট ধরা থাকে। ঘড়ি জানাচ্ছে সময় রাত 8:05। ডিনার করব। রুটি, আলু ভাজা আর কাঁচা পেঁয়াজ। রুটি 7 টাকা পিস আর আলু ভাজা 15 টাকা। রুমেই ডিনার করছি। ডিনার করে নিই, তারপর রাতের ক্যাম্পাসটা একটু ঘুরে দেখব। আলোয় ঝলমল করছে। এখন তাহলে সবাইকে গুড নাইট। কাল সকালে এখান থেকে 15 কিলোমিটার দূরে দেউলটি ঘুরে তারপর বাড়ি ফিরে গিয়ে লাঞ্চ করব। ব্রেকফাস্ট করছি।
সকালে ভাজাভুজি আর তেলের জিনিস খাবো না বলে ব্রেড জ্যাম বলেছিলাম। জ্যাম হবে না বলল তাই ব্রেড বাটার বলেছিলাম। কিন্তু এমন ব্রেকফাস্ট ভাবিনি। একটা কোয়ার্টার ব্রেড আর মিষ্টি। 1900 টাকার রুম রেন্টে এরম কোয়ালিটির ব্রেকফাস্ট অন্তত এক্সপেক্ট করা যায় না। খাওয়ার ব্যাপারটা বাদ দিলে এখানে সব কিছুই ভালো। থাকার জায়গা, সিকিউরিটি, এদের সার্ভিস এবং স্টাফেদের ব্যবহার সত্যিই প্রশংসনীয়। যাই হোক, এখন ব্রেকফাস্ট করে চেক আউট করবো। তারপর যেটা কালকে জানিয়েছিলাম, দেউলটি ঘুরতে যাব। হ্যাঁ, চলে এসেছি দেউলটির রূপনারায়ণ নদীর তীরে। শরতের নীল আকাশে তুলো মেঘের অদ্ভুত কারুকার্য। নিচে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। সবুজ ধানের ক্ষেত, নদীর পাড় দিয়ে চলে যাওয়া মেঠো পথ, আর মাঝে মাঝে কাশফুলের গাছ। কিছুদিন পরে এই কাশফুলগুলো যখন ফুটবে তখন এখানকার শোভা আর এক রকমের হবে। তার সঙ্গে স্থানীয় পঞ্চায়েত দ্বারা নির্মিত সুন্দর বসার জায়গা। এই জায়গা পিকনিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমি ঘন্টাখানেক কাটাবো আর চারিদিকটাকে উপভোগ করব। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি। প্রবেশ করছি ভেতরে। এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা দেখছেন, জানলাটা খোলা থাকতো। হিরণময়ী দেবী শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। নেতাজি এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বাঘার যতীন, বিপিন বিহারী গাওলে, চিত্তরঞ্জন দাস সব নদী পথে এসে নৌকো করে এখানে মিটিং করতেন। এইটা চিকিৎসার ঘরণী, বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। এটা ধানের গোলা, ধান থাকতো, আর টালির চালে ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। দারুণ সুন্দর জায়গা এটি। বাংলা সাহিত্য এবং ইতিহাসের অদ্ভুত সুন্দর মিশ্রণের এই জায়গা। দারুণ একটা পরিবেশ, দারুণ একটা জায়গা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার এই ছোট্ট যাত্রার সঙ্গী হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সমর্থন আমাকে আরও নতুন নতুন জায়গায় যাওয়ার প্রেরণা যোগায়। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর হাইপ করবেন কিন্তু। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আবার ফিরছি নতুন কোনো ঠিকানার সন্ধান নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন এবং জীবনকে উপভোগ করুন। থ্যাংক ইউ।